ক্ষুদিরামের মা আমার, কানাই লালের মা, জননী যন্ত্রণা আমার, জননী যন্ত্রণা। কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের কবিতায় উল্লেখিত এই দুই বাঙালি যুবকের প্রথমজন আমাদের কাছে যতটা পরিচিত, দ্বিতীয়জন কিন্তু ততটা পরিচিত নন। অথচ কালানুক্রমের হিসেবে ক্ষুদিরামের পরেই কানাইলালের স্থান, যিনি দ্বিতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী হিসেবে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন। আলিপুর জেলের ভিতরে ব্রিটিশ পুলিশের চোখের সামনে যখন বিশ্বাসঘাতক নরেন গোসাইয়ের বুক গুলিতে ঝাঁঝরা হয়ে গেল, তখন কেঁপে উঠেছিল খোদ ব্রিটিশ প্রশাসন। কিন্তু কে এই তরুণ? কেনই বা তার মৃতদেহ দেখে ব্রিটিশ সরকার এতটাই আতঙ্কিত ছিল যে সাধারণ মানুষের জন্য তার শেষ যাত্রাও নিষিদ্ধ করতে চেয়েছিল? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব সেই উত্তাল সময়, যেখানে দেশের জন্য প্রাণ দেয়া ছিল এক উৎসব। জানব সেই অগ্নিপুরুষের কথা, যার নাম শুনলে আজও বাঙালির রক্ত টগবগিয়ে ওঠে। তিনি আর কেউ নন, বিপ্লবী কানাইলাল দত্ত। মাত্র 20 বছরের জীবনে তিনি রেখে গিয়েছিলেন এমন এক দৃষ্টান্ত, যা পরবর্তী প্রজন্মের অসংখ্য বিপ্লবীকে অনুপ্রাণিত করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ছাত্র যুবদের আত্মবলিদানের প্রতিটি ঘটনাই রোমহর্ষক। অগ্নিযুগের এমনই এক শহীদ ছিলেন বিপ্লবী কানাইলাল দত্ত। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবের ইতিহাসে ফাঁসিতে শহীদ হওয়ার ক্ষেত্রে ক্ষুদিরাম বসু প্রথম ও কানাইলাল দত্ত দ্বিতীয়। মাত্র 20 বছর বয়সে দেশের জন্য শহীদ হওয়া কানাইলাল দত্তের ফাঁসির পরে জেলের ওয়ার্ডেন তাঁর অধ্যাপক চারুচন্দ্র রায়কে বলেছিলেন যে কানাইলালের মতো 100 জন তরুণ আপনাদের দেশে থাকলে আপনাদের দেশকে স্বাধীন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যে তরতাজা প্রাণের বিনিময়ে ভারত আজ স্বাধীন, যাদের নিঃস্বার্থ ত্যাগের জন্য ভারতবাসী ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিল, তাদের মধ্যে কানাইলাল দত্ত অন্যতম। 1888 সালের 31শে আগস্ট অবিভক্ত পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগরে কানাইলাল দত্তের জন্ম হয়। জন্মাষ্টমীর রাতে জন্ম বলে আদর করে তার নাম রাখা হয়েছিল কানাইলাল। বাবা চুনিলাল দত্ত বোম্বেতে, অধুনা মুম্বাইতে নৌ দপ্তরে হিসাবরক্ষক ছিলেন। মায়ের নাম ব্রজেশ্বরী দেবী। প্রাথমিকভাবে কানাইলাল মুম্বাইতেই গিরগাঁও আর্য এডুকেশন সোসাইটি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু পরে চন্দননগরে ফিরে এসে চন্দননগর ডুপ্লে বিদ্যা মন্দিরে ভর্তি হন, যা বর্তমানে কানাইলাল বিদ্যা মন্দির নামে পরিচিত। 1908 সালে হুগলি মহসেন কলেজ থেকে তিনি বিএ পরীক্ষা দেন। বিপ্লব ও রাজদ্রোহিতার অভিযোগে ইংরেজ সরকার তাঁকে ডিগ্রি দিতে বাধা দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে শেষ পর্যন্ত ডিগ্রি দেয়। ডুপ্লে কলেজে পড়াকালীন অধ্যাপক চারুচন্দ্র রায়ের সঙ্গে তাঁর দেখা হয়। চারুচন্দ্র রায় তাঁকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের সময় ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করার অনুপ্রেরণা দেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালীন কানাইলাল দত্ত চন্দননগর শাখায় অগ্রণী সদস্য হয়ে ওঠেন। সমসময়ে তিনি শ্রীশচন্দ্র ঘোষ পরিচালিত গোন্দলপাড়া বিপ্লবী দলের সঙ্গেও পরিচিত হন। 1908 সালে তিনি কলকাতায় চলে আসেন এবং তৎকালীন কলকাতার অন্যতম সশস্ত্র বিপ্লবী দল যুগান্তরে যোগদান করেন। 1908 সালের 30শে এপ্রিল মুজফ্ফরপুর বোমা মামলায় কিংসফোর্ডকে হত্যা করার ঘটনার 2 দিন পরে 2রা মে পুলিশ বাংলা থেকে বেশ কিছু সশস্ত্র বিপ্লবীকে সরকারের বিরুদ্ধাচরণ করার জন্য গ্রেপ্তার করে। তাঁদের মধ্যেই একজন ছিলেন কানাইলাল দত্ত। গ্রেপ্তার করার পরে তাঁকে আলিপুর জেলে নিয়ে আসা হয়। 1908 সালের 2রা মে কলকাতার 32 মুরারিপুকুর রোড থেকে অস্ত্রশস্ত্র, বোমা বানানোর বিভিন্ন জিনিসপত্র সহ একটি বোমার কারখানা পাওয়া যায়। এই জিনিসপত্রের পাশাপাশি পুলিশ সেখান থেকে বিপ্লবী কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত কিছু নথিও উদ্ধার করে। বাংলা, বিহার জুড়ে বিভিন্ন জায়গায় পুলিশ খানা তল্লাশি চালায়। অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, ইন্দুভূষণ রায় এবং অন্যান্য প্রচুর বিপ্লবীদের এই সময় গ্রেপ্তার করা হয়। এই সময় গ্রেপ্তার করা বিপ্লবীদের মধ্যে নরেন্দ্রনাথ গোস্বামী ওরফে নরেন গোসাই পুলিশের রাজসাক্ষী হয়ে যান এবং আরও অনেকের নাম বলে দেন, যার ফলে অন্য অনেক বিপ্লবীকে গ্রেপ্তার করা শুরু হয়।
নরেন গোসাই চন্দননগরের কাছেই শ্রীরামপুরে থাকতেন। বিপ্লবীদের পরিকল্পনা এবং কার্যকলাপ সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী হিসেবে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে একাধিক সশস্ত্র বিপ্লবী পরিকল্পনার কথা ফাঁস করে তার সাথে জড়িত বিপ্লবীদের, যারা তারই সহকর্মী ছিলেন, তাদের নাম একে একে প্রকাশ করতে থাকেন। উঠে আসতে থাকে বারিন ঘোষ, শান্তি ঘোষ, উল্লাসকর দত্ত, চারুচন্দ্র রায়, অরবিন্দ ঘোষ, সুবোধ মল্লিকের নাম। এদের কাছে তখন নরেন গোসাই বিশ্বাসঘাতকতার জলজ্যান্ত উদাহরণ। বারিন ঘোষের নেতৃত্বে আলিপুর জেলে বন্দী কিছু বিপ্লবী জেল থেকে পালাবার এবং নরেন গোসাইয়ের থেকে দূরে যাওয়ার পরিকল্পনা করতে থাকেন। বারিন ঘোষ জেল থেকে চন্দননগরের সুধাংশু জীবন রায়, প্রিয় শঙ্কর রায় এবং বসন্ত ব্যানার্জিকে চিঠি লেখেন, যাতে তাঁরা বিসি রায়ের সঙ্গে দেখা করে অস্ত্রের ব্যবস্থা করে রাখেন। তিনি শ্রীশচন্দ্র ঘোষকেও জেলের ওয়ার্ডেনের গায়ে ছোঁড়ার জন্য ছোট কাঁচের বোতল, অ্যাসিড, চাবি নকল করার জন্য মোম ইত্যাদি আনার কথা বলেন। 23 আগস্ট সুধাংশু জীবন রায়ের মাধ্যমে জেলে একটি বন্দুক পাঠানো হয়। বারিন ঘোষ হেমদাসকে এই বন্দুকটি সত্যেন্দ্রনাথ বসুর হাতে তুলে দেওয়ার দায়িত্ব দেন। তখন জেলের হাসপাতালে ভর্তি থাকা সত্যেন্দ্রনাথ জানান যে এত বড় বন্দুক তিনি সামলাতে পারবেন না এবং সেটি ফিরিয়ে দেন। এরপর আগেরটির তুলনায় ছোট আরেকটি বন্দুক শ্রীশচন্দ্রের মাধ্যমে বারিনের কাছে পৌঁছায়। কানাইলাল সেটি নিজের কাছে রাখেন এবং তিনিও জেলের হাসপাতালে ভর্তি হন। সম্ভবত সুরক্ষার জন্য নরেন্দ্রনাথকে অন্য অভিযুক্তদের থেকে আলাদা রাখা হতো। তিনি থাকতেন আলিপুর জেলের ইউরোপিয়ান ওয়ার্ডে। 1908 সালের 31 আগস্ট ইউরোপীয় বন্দি উপদর্শক হিগিংসের তত্ত্বাবধানে তাঁকে সেখান থেকে জেলের হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে আগে থেকেই কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু উপস্থিত ছিলেন। এদের দুজনের কাছেই ছিল দুটি বন্দুক, যা শ্রীশচন্দ্র মতিলাল রায়ের মাধ্যমে জোগাড় করেছিলেন। সত্যেন্দ্রনাথ বসু জেলকর্মী অনুরূপ দাসের মাধ্যমে নরেনকে জানিয়েছিলেন যে তিনিও কোনো বিশেষ কথা ব্রিটিশ সরকারকে জানাতে চান এবং সেই জন্যই তাঁদের মুখোমুখি আনা হয়। কিন্তু আসল সত্য হলো এই যে তাঁরা নরেনকে নিজেদের হাতের মুঠোর মধ্যে আনতে চেয়েছিলেন, যাতে সহজে তাকে হত্যা করতে পারেন। নরেন হাসপাতালের দোতলার সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু তাঁকে তাক করে গুলি ছুড়তে থাকেন। হিগিংস তাঁদের একজনকে গ্রেপ্তার করতে এলে তাঁর কবজিতেও গুলি লাগে। শরীরের একাধিক জায়গায় গুলি লাগলেও নরেন সিঁড়ি দিয়ে নেমে পালাতে থাকেন। কানাইলাল তাকে ধাওয়া করে পিছন থেকে মারাত্মকভাবে গুলি করেন। ভারতের সশস্ত্র বিপ্লবের ইতিহাসে নরেন গোসাইয়ের হত্যার ঘটনা অদ্বিতীয়। 1908 সালের 21 অক্টোবর হাইকোর্ট এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দুজন বিপ্লবীকেই ফাঁসির সাজা দেন। কানাইলাল দত্ত নিজের দোষ স্বীকার করে বলেন যে তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য নরেন গোসাইকে হত্যা করেছেন। কানাইলাল কোনো আইনি সাহায্য নেননি, স্পষ্ট নিষেধ করেছিলেন উচ্চতর আবেদনেও। কানাইলাল আবেদনে লিখেছিলেন, "দেয়ার শ্যাল বি নো অ্যাপিল"। শুনে আচার্য প্রফুল্লচন্দ্র বলেছিলেন, শ্যাল আর উইলের ব্যবহারটাই কানাই আমাদের ভালো করে বুঝিয়ে দিয়ে গেল হে। নরেনকে খুন কে করেছে বিচারকের প্রশ্নের উত্তরে কানাইলাল প্রথমে বলেছিলেন, গোসাইয়ের জীবননাশের জন্য আমি ও সত্যেন দায়ী। বিচারক আবার জিজ্ঞাসা করেন কানাইলাল তাঁর বক্তব্যে স্থির থাকতে চান কি না। তখন মত পাল্টে সত্যেনের নাম বাদ দিয়ে কানাইলাল বলেছিলেন, I wish to state that I did kill him. I do not wish to give any statement why I killed him. Wait, I do wish to give a reason. It was because he was a traitor to his country. শোনা যায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়ার পর কানাইলালের ওজন 16 পাউন্ড বেড়ে গেছিল। শেষ কদিন একমাত্র ভাই ছাড়া কারো সঙ্গে দেখা করেননি তিনি। ভাইকে বলে গিয়েছিলেন শেষকৃত্যে যেন কোনো পুরোহিত আচার অনুষ্ঠান না করে। শিবনাথ শাস্ত্রীকে জেলের ভিতর সত্যেন্দ্রনাথ বসুকে শেষ আশীর্বাদ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। আশীর্বাদ শেষে জেলের বাইরে এলে তাকে প্রশ্ন করা হয়েছিল কানাইলালকেও তিনি আশীর্বাদ করে এলেন কিনা। উত্তরে শিবনাথ শাস্ত্রী বলেছিলেন, সে যেন পিঞ্জরাবদ্ধ সিংহ, বহু তপস্যা করলে তবে যদি কেউ তাকে আশীর্বাদ করার যোগ্যতা লাভ করতে পারে। ফাঁসির আগের দিন আরেক বিপ্লবী
উল্লাসকর দত্ত কানাইলালকে জেলের ভিতর দেখতে গিয়ে কানাইলালকে যে রূপে দেখেছিলেন তার বর্ণনা তিনি তার আত্মজীবনী নির্বাসিতের আত্মকথায় লিখে গেছেন। তিনি লিখছেন, যাহা দেখিলাম তাহা দেখিবার মতো জিনিসই বটে। আজও সেই ছবি মনের মধ্যে স্পষ্ট জাগিয়া রহিয়াছে। জীবনের বাকি কয়টা দিনও থাকিবে। জীবনে অনেক সাধু সন্ন্যাসী দেখিয়াছি, কিন্তু কানাইয়ের মতো এমন প্রশস্ত মূর্তি আর একটিও দেখি নাই। সে মুখে চিন্তার রেখা নাই, বিষাদের ছায়া নাই, চাঞ্চল্যের লেশ মাত্র নাই। প্রফুল্ল কমলের মতো তাহা যেন আপনার আনন্দে আপনি ফুটিয়া রহিয়াছে। শোনা যায় কানাইয়ের ফাঁসির সময় উপস্থিত ছিলেন এমন একজন ব্রিটিশ পুলিশ অফিসার। পরে বারিন ঘোষকে বলেছিলেন, এমন আরও কতজন আছে কানাইয়ের মতো। 1908 সালের 10ই নভেম্বর সকাল 7টার সময় আলিপুর জেলে তাঁকে ফাঁসি দেয়া হয়। কেওড়াতলা শ্মশানে সৎকারের সময় যখন তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়, তখন রাস্তায় মানুষের ঢল নেমেছিল। সবাই অন্তত একবার তাঁকে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন। সমগ্র কলকাতা সেদিন জয় কানাই ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্যের পর কানাইলালের চিতাভস্য কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গেছিল। অল্প একটু চিতাভস্যের জন্য কেউ কেউ 5 টাকা পর্যন্ত দিয়েছিলেন। তার মৃত্যুর 15 বছর পরে মতিলাল রায় চন্দননগর থেকে বাংলায় কানাইলাল দত্তের উপরে একটি স্মৃতি পুস্তিকা প্রকাশ করেন, যা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার কর্তৃক বন্ধ করে দেয়া হয়। কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কানাইলাল দত্তের ত্যাগের গৌরবান্বিত আখ্যান সসম্মানে সংরক্ষিত রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।